আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ নিউজিল্যান্ডের সি টিমের বিপক্ষে আপনারা সবাই জানেন যে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলবে। শুরুটা হচ্ছে ওডিআই দিয়ে ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে, মানে এই মাঠেই প্রথম দুটো ওয়ানডে অনুষ্ঠিত হবে 17 এবং 20 তারিখে। এরপর 23 তারিখে চট্টগ্রামে থার্ড ওডিআই। ঢাকা পর্বের মানে ওয়ানডে পর্বের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং তার সাথে অপর 3 নির্বাচক মিলে যে 15 সদস্যের দল ঘোষণা করেছে। সেই দলে এই মুহূর্তের যে ফ্ল্যাশ আলোচনা সেটা হচ্ছে কোনো ধরনের চমক নেই। এই যে চমক নেই এটাই যেন আজকের সবচেয়ে বড় চমক। এই দলে কারা রয়েছে আপনারা টুকটাক জানেন, সেই ডিসকাশনটা শেষে গিয়ে করব যে কারা রয়েছেন কারা নেই। তবে বাংলাদেশের এই দলটাকে নিয়ে দুটা পার্টিকুলার অবজারভেশন রয়েছে। অবজারভেশন 1 সেটা হচ্ছে এই দলের আসলে ফিনিশারকে। ধরেন বাংলাদেশের কোনো কারণে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো যে শেষ 4 ওভারে 40 রান লাগবে জয়ের জন্য, বাংলাদেশ রান তারা করছে। এই ফিনিশিং রোলে আপনি কাকে চান, কে সেই ফিনিশিং রোলটা প্লে করবে? এই উত্তরটা আমরা এখন পর্যন্ত পাইনি। কারণ আপনি যদি 6 পর্যন্ত দেখেন, নাম্বার 6 ব্যাটার হিসেবে ব্যাটিং করবেন অ্যাজ পার দ্য লাস্ট সিরিজ আফিফ হোসেন ধ্রুব। 7-8-এর দিকে মেহেদী হাসান মিরাজকে আপনি খেলাবেন। এখন আমার কথা হচ্ছে ফিনিশিং রোলে আসলে কে? আপনি বিল্ড আপের জন্য অনেককেই পাচ্ছেন, বাট ফিনিশিং রোলটা আসলে কে সেই ভূমিকাটা পালন করবে? ইভেন আপনার দল যখন ব্যাট করবে কোনো কারণে শুরুতে কলাপস হলো, মিডলে বিল্ড আপ হলো, শেষে গিয়ে ওই শুরুর কলাপসের কারণে যে রান রেট নিচে চলে গেছে সেটাকে রিপেয়ার করে প্রতিপক্ষকে চ্যালেঞ্জিং স্কোর দেওয়ার ক্ষেত্রে ফিনিশিং এর ভূমিকায়, ফিনিশারের ভূমিকায় কে থাকবে? সেই জায়গাটা ব্ল্যাঙ্ক রয়েছে। এই জায়গায় আমরা কাউকে প্রপারলি, আমি অন্তত আমার যেই মানে চিন্তা ভাবনা বিশ্লেষণ সেখানটায় আমার কাছে মনে হয় যে একটা ঘাটতি বা গ্যাপের জায়গা রয়েছে। পয়েন্ট নাম্বার 2, আমি শুরুতে বলেছি যে বাংলাদেশ দল দে আর গোয়িং টু প্লে দেয়ার আপকামিং ওডিআই সিরিজ এগেনস্ট আ টিম যেটা হচ্ছে নিউজিল্যান্ডের সি টিম বলতে পারেন। এই টিমের ক্রিকেটারদের সেই হিউজ এক্সপেরিয়েন্স নেই টু প্লে ওডিআই ক্রিকেট ইন ইন্টারন্যাশনাল লেভেল। সো আপনি যখন এরকম একটা দলের বিপক্ষে খেলছেন এন্ড ইউ আর ফোকাসিং টু দ্য 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ, এবং সেই ফোকাসের কারণে আপনি আপনার ওই যে বললাম ফিনিশিং রোলে কাকে খেলাবেন, আপনার ওপেনার কে হবে, মিডল অর্ডারে আসলে কে বিল্ড আপ করবে, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনাকে বেশি বেশি ক্রিকেটারকে পরখ করতে হবে। এখন আপনি আপনার এক্সপেরিমেন্টাল জব বা এক্সপেরিমেন্টাল ওয়ার্ক নিশ্চয়ই আপকামিং সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে করবেন না, তারা আপনাকে এই সুযোগটা দেবে না। আপনি নিশ্চয়ই এক্সপেরিমেন্টাল ওয়ার্কটা যখন বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে 5টা ওয়ানডে খেলার জন্য যাবে সেখানটায় করবে না। সাউথ আফ্রিকার বিপক্ষে যখন নভেম্বর ডিসেম্বরে ট্যুর করবে তখন করবে না। তখনই বাংলাদেশ সে এক্সপেরিমেন্ট করতে পারে, সিলেকশন প্যানেল সে এক্সপেরিমেন্ট করতে পারে যে আমার বিকল্প ক্রিকেটার কারা হতে পারে, কারা প্রপার সাবস্টিটিউট হতে পারে, তাদেরকে নিয়ে সে এক্সপেরিমেন্টটা করতে পারে যখন বাংলাদেশ একটা দুর্বল দলের বিপক্ষে অথবা যে কোনো দল একটা দুর্বল দলের বিপক্ষে মুখোমুখি হবে। সো ওই দুর্বল দল নিউজিল্যান্ডের এই দলটা তো আসলে তাদের মূল দলের থেকে অনেক দুর্বল দল, সেই দলের বিপক্ষে বাংলাদেশ এক্সপেরিমেন্ট করার থেকে মূল দলকে খেলানোর ব্যাপারে 100% তাদের মেইন শক্তিধর দলকে খেলানোর ব্যাপারে বেশি আগ্রহী। যে কারণ পিএসএল থেকে যেই ক্রিকেটাররা সেখানটা এই মুহূর্তে খেলছেন, তানজিদ তামিমের কথা বলতে পারেন, রিশাদের কথা বলতে পারেন, নাহিদ রানার কথা বলতে পারেন, দে অল আর দ্য পার্ট অফ 15th ম্যান স্কোয়াড। তাদের সবাইকে ফিরিয়ে আনা হচ্ছে, ফিরিয়ে আনা হচ্ছে দলের কম্বিনেশন ব্যালেন্সের জন্য। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, আই নো, বাট আপনি যখন একটা সি টিমের বিপক্ষে খেলবেন তখন আপনার এখানে এক্সপেরিমেন্ট করে আপনার ওই ক্রিকেটারদের বিকল্প কারা হতে পারে সেই এভিডেন্সটা, সেই ডাটাটা কালেক্ট করা ভেরি মাচ ইম্পর্টেন্ট। রিশাদ হোসেন অন্তত 10 ওভারই ক্রিকেটে, মানে 10 ওভার স্পেলে বল করার ক্ষেত্রে এখন পর্যন্ত খুব বেশি কার্যকর না। তো তাকে ফিরিয়ে না এনে রাসুমকে সুযোগ দেওয়া যেতে পারতো, সেই কাজটা কিন্তু সিলেকশন প্যানেল করছে না, বা সেই অপরচুনিটিটা তারা গ্রহণ করার ব্যাপারে খুব একটা আগ্রহী না। লেটস কাম টু অ্যানাদার পয়েন্ট। লাস্ট যদি আমরা সিরিজটা দেখি, সেই সিরিজের খুব ইন্টারেস্টিং পার্ট ছিল যে বাংলাদেশের যে স্কোয়াডটা ছিল সেই স্কোয়াডে 11 জন হিসেবে যারা খেলেছিলেন, যারা সিলেক্ট করা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে যে 3টা ওয়ানডে হয়েছিল, প্রত্যেকটা ওয়ানডের 11 সেম ছিল। প্রত্যেকটা ওয়ানডেতে বাংলাদেশ সেম 11 খেলিয়েছে, 2-1 সিরিজ জিতেছে, র্যাঙ্কিং এ গিয়েছে, ওয়ার্ল্ড কাপে খেলার ব্যাপারে সরাসরি বাংলাদেশ মোটামুটি একটা সুবিধাজনক অবস্থায় চলে গেছে। এখনো এটা কনভিন্সিং না। এখন এই সিরিজে বাংলাদেশ যেহেতু সেম স্কোয়াড রেখেছে, তার মানে বাংলাদেশ সেম 11 কে আবারও খেলাবে।
নিশ্চয়ই খেলাবে, নিশ্চয়ই খেলাবে, দেখে স্কোয়াডে কোনো পরিবর্তন নেই। এখন সেটা যদি হয়, হোয়াট অ্যাবাউট মাই সৌম্য সরকার? সৌম্য সরকার লাস্ট সিরিজের আগের সিরিজে বাংলাদেশের হয়ে টপ ক্লাস ব্যাট করলেন, গত সিরিজে বসিয়ে রাখা হলো ডিসপাইট দ্য ফেলিওর অফ সাইফ হাসান। এখন এই সৌম্য সরকার আপকামিং সিরিজেও কি বসে থাকবেন কিনা? সৌম্য সরকার যদি এই সিরিজে বসে থাকে, এই এক্সপেরিমেন্টটা মানে স্কোয়াডের ভেতর থেকেও যদি বাংলাদেশের দল ম্যানেজমেন্ট এক্সপেরিমেন্টে না যায়, সৌম্যকে না খেলায়, তাহলে সৌম্যকে আপনি খেলাবেন কোথায়? বিশ্বকাপের আগে আপনি আপনার সেরা দল খোঁজার চেষ্টা করছেন, কিন্তু আপনি আনপ্লেইং সিচুয়েশনে কিছু ক্রিকেটারকে রেখে দিচ্ছেন। এটা কি ফেয়ার কিনা? একই সাথে আফিফ হোসেন ধ্রুবর যে জায়গাটা, আমার কাছে মনে হয় যে হি ইজ বিট কনফিউজড। কি কারণে? খেয়াল করে দেখবেন যে তিনি 14 আর 4 করেছেন দুটা ইনিংসে, এবং এখানটাও তাকে খেলানো হবে। এখন তার রোলটা কি হবে? তার রোলটা কি তার অবস্থানটাকে সিমেন্ট করা, নাকি ওই 6 নম্বরে নেমে আমি যেটার খোঁজেছিলাম একটু আগে, যেই পয়েন্টটা নিয়ে কথা বলছিলাম যে একটা ফিনিশারের দরকার, সেই জায়গাটা আফিফ হোসেন ধ্রুব যাবেন। এখন ওই রোলে মানে সেকেন্ড পয়েন্টে ফিনিশারের ভূমিকা আফিফ হোসেন ধ্রুব যদি পরের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে 17 আর 20 তারিখে যে দলটা ঘোষণা করা হয়েছে সেখানটায় আসীন হন, তাহলে আফিফ হোসেন ধ্রুব সেই মেন্টাল কনফিডেন্স নিয়ে সেখানটায় যেতে পারবেন কিনা? কারণ আগের সিরিজে খারাপ করেছে, এটা যদি খারাপ করেন, পরের সিরিজে দল থেকে বাদ পড়াটা অবধারিত হয়ে যাবে। বাংলাদেশের এই দল আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি একটা ব্যালেন্স দল দেওয়ার চেষ্টা করেছেন। হাবিবুল বাশার সুমনের যে নির্বাচক প্যানেল খুব এক্সপেরিমেন্টের দিকে জানিনি, কিন্তু যেই জায়গাগুলোয় দুর্বলতা, বিশ্বকাপ মানে কি আপনার সর্বোচ্চ টুর্নামেন্ট, এবং সেই টুর্নামেন্টে আপনি আপনার সকল জায়গায় বেস্ট ক্রিকেটারদের নিয়ে যাবেন, কিন্তু আপনার ফিনিশিং রোলের প্রপার ব্যাটার কে হবে সেই উত্তর ছাড়া আপনি একটা সিরিজ শুরু করছেন একটা সি টিমের এগেনস্টে, এবং সেই উত্তর খোঁজার চেষ্টা আপনি করছেন না, তাহলে বিশ্বকাপের প্রস্তুতির জন্য, বিশ্বকাপে যাবার জন্য, র্যাঙ্কিং এর উত্থানের জন্য এই সিরিজটাকে আমরা কি আসলেই প্রপারলি সেই গুরুত্ব দিতে পারলাম কি পারলাম না? সৌম্য সরকারকে যদি এবারও না খেলায়, মাহিদুল ইসলাম অঙ্কনকে যদি এবারও না খেলায়, তাহলে এই দুই ক্রিকেটারকে আমি আসলে কোন দলের বিপক্ষে খেলাবো সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত আমাদের কাছে নেই। যে স্কোয়াডটার কথা বললাম সেই স্কোয়াডটা একটু আপনাদের সামনে শেয়ার করে দিই, যারা এই মুহূর্তে আমার সাথে জয়েন করেছেন। 15 সদস্যের দল, and this is unchanged squad that was given against the series of Pakistan. এখানে মেহেদী হাসান মিরাজ, ডেফিনেটলি হি ইজ দ্য ক্যাপ্টেন। সৌম্য সরকারের নাম 2 নম্বরে, খেলা হবে কিনা, নাকি এটা নিয়ে এবারও আরো একটা ঝামেলা তৈরি হবে, ডিসপাইট হি ওয়াজ আ পারফর্মার। 3 নম্বরে রয়েছেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা। I would like to have নাসুম আহমেদ in the place of রিশাদ হোসেন, and definitely someone যাকে নিয়ে আমি আসলে ফিনিশিং প্ল্যান করব। এই স্কোয়াডে আমি তাকে দেখতে চাইবো কোন জায়গাটায়, যেই জায়গাটায় আমি আসলে আফিফকে অথবা অঙ্কনকে খেলাতে চাই। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।